এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে আমাকে বলেন। এরা যদি এরকম কাজ করে তারপর আবার যুক্তি দেখায়, এরকম একটা ভঙ্গুর যুক্তি দেখায়, দুর্বল যুক্তি দেখায়, এই বাংলাদেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? বিএনপি গেল, এখন জামাতও যাচ্ছে। ডক্টর শফিককে আমি সকালে এক কথা বলতে শুনি, বিকালে এক কথা বলতে শুনি, যেখানে আমার মতো একটা ব্যক্তি, আমার মতো একটা সাধারণ ব্যক্তি, যেটা ডক্টর শফিকের সাথে তুলনা করা যায় না। উনি একজন জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, একজন ডক্টর সাহেব, চিন্তাবিদ হওয়ার কথা ইসলামিক। তো উনি, আমি আমার মতো একটা ব্যক্তি সকালে বিকি 7 দিন আগে একটা কথা বললে 7 দিন পরে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দিতে গেলে তার সাথে যথেষ্ট যুক্তি তর্ক উপস্থাপন করে আমি আমার যুক্তি পরিবর্তন করব এবং ব্যাখ্যা করব কেন আমি ভিন্ন কথা বলছি। কিন্তু ওনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এই নির্বাচন চান, এই বলেন প্রফেসর ইউনূসকে সাহায্য করতে চান, আবার বলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। ওনারা যে কখন কি বলছেন এটা স্পষ্ট প্রমাণ করে জামাতের মাঝখানে আর কোনো চিন্তাশীল ব্যক্তি নাই। বুঝলাম না প্রফেসর ইউনূস আর প্রফেসর ইউনূসের ফরেন মিনিস্ট্রি কি করছে, এতবার ব্যাখ্যা করার পরেও এদের কানে ঢুকছে না কেন যে রাজেশ অগ্নিহোত্রীকে দেশ থেকে বের করছে না। সেখানে আমার মনে পড়ে যায় আজকে এই জামাতের কি বলে এটাকে, অত্যন্ত দুর্বল যুক্তিতে, যেটা শেরবাংলাকে ফজলুল হক বলেছিলেন, যখন দাদারা আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আজকে সন্তোষ শর্মার মতো একটা দেশদ্রোহী রয়ের গোয়েন্দা যখন জামাতের প্রশংসা করছে, তখন তো আমাকে একটু দুশ্চিন্তা করতেই হয় জামাত দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছে। তা আমরা 54 বছর এবং তার আগেও, স্বাধীনতার আগেও জানি যে এই দাদারা কি করে। সুতরাং আজকে সন্তোষ শর্মা যখন জামাতের প্রশংসা করছে এবং জামাত তাদেরকে কোলে বসে সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে, এই রাষ্ট্রদ্রোহীকে এবং এই রয়ের গোয়েন্দাকে, তখন এখানে আর যুক্তি তর্কের, আমি তো অন্যদের মতো গালিগালাজ করে কথা বলি না, আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, অতিভক্তি চোরের লক্ষণ, এটা মুসলমানের চরিত্র না। যাই হোক, আজকে এদের হলোটা কি? আজকে এইটা একটা স্পষ্টত প্রমাণিত। প্রথম কথা, বিএনপিকে তো আমি বিএনপি বলে কথা না, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তারাই আমার শত্রু। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার খারাপ সম্পর্ক, আমি সবসময় বলেছি আমি শহীদ জিয়ার সৈনিক। কিন্তু বর্তমান বিএনপির যে অবস্থা, সমস্ত মির্জাফরের বিএনপি ভরা, এই বিএনপির জন্য আমি কোনো সময় পক্ষে কথা বলবো না। আগে তারেক রহমানকে, এই বিএনপিকে সংশোধন করতে হবে, সমস্ত দলীয় সংস্কার করতে হবে। প্রফেসর ইউনূসকে নির্বাচন চাওয়া দাবি করার আগে দলীয় সংস্কার করতে হবে। এই বিএনপি থেকে মির্জাফর এবং রয়ের সমস্ত বেইমানগুলোকে বের করতে হবে। তখন আমি বিএনপির প্রশংসা করতে পারবো। ভালো যা আছে বলবো, যা সত্যি সবসময় বলবো। তবে বিএনপি এখন যাই অবস্থা হয়েছে, তাও তো বিএনপির 3 বারের দেশ রাষ্ট্র পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে। জামাতের কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু এই 1500 অধিক ছাত্র জনতা রক্তের মাধ্যমে যে এমন একটা পরিবেশ বাংলাদেশ এই 2024 আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছেন, এই একটা সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেওয়া। কিন্তু আমি বারবার হতাশ হয়ে যাই যখন এই জাতির রক্তের সমস্যা, ওই যে মির্জাফর, তারপরে এদের রক্তগুলা চলে আসছে। এই জাতির যেই হোক, মুসলমান হোক আর হিন্দু হোক আর যেই ধর্মেরই হোক, কেন এরা দেশকে ভালোবাসতে পারে না? নিজের উপর আস্থা নাই, সবসময় অন্য দাদাদের পায়ে ধরতে হয় ক্ষমতা আসার জন্য। ওয়াই? কেন কেন আপনাদের কি মাথার মাঝখানে এইটুকু কমন সেন্স নাই, বুদ্ধি নাই? আপনাদের নামের আগে ডক্টর আছে, আপনার উমুক সুমুক। এখন তো বাংলাদেশে কেজির ধরে হাসিনার আমলে 16 বছরে এখন তো সবার নামের আগে ডক্টর, যদু মধু কদু সবার নামের আগে ডক্টর। এখন তারপরও মানলাম যে যেভাবে ডক্টর পেয়েছেন, আপনাদের তো নামের আগে ডক্টর আছে। একটা ক্লাস 10-এর একটা বাচ্চা ছেলে তো কি বলে এইরকম একটা কথা হঠাৎ করে রয়ের গোয়েন্দাদেরকে স্টেজে এনে কথা বলার আগে এবং একটা পঙ্গু বা একটা দুর্বল যুক্তি দেওয়ার আগে 10 বার চিন্তা করবে। যেই সন্তোষ শর্মাকে নিয়ে যারা বক্তব্য রাখছে, আমি এতবার বলেছি যে সে রয়ের গোয়েন্দা, দেশ বিরোধী কাজ করছে এবং এখনো এই সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কাজ ষড়যন্ত্র করে চলছে প্রতিনিয়ত।
সেই লোককে যখন যেই নামেই আনুক না কেন, সেই লোককে যখন মাসুদ বা জামাত যখন স্টেজে নিয়ে আসবে, আই এম সরি জামাত, আই এম সরি, সেই ক্ষেত্রে আমাকে তীব্র নিন্দানা এবং এই মূর্খতার আমি তীব্র নিন্দা জানাবো। এইটা বাংলাদেশের জুলাই আগস্টের পরে 2024-এর পরে এই বাংলাদেশের প্রজন্ম এটা জামাতের কাছ থেকে আশা করে নাই। অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। এখন কি আপনারা এনসিপির দোষ দিবেন? আপনারা কি জাতীয় নাগরিক কমিটির দোষ দিবেন? আর ওগুলো তো বাচ্চা ছেলে পেলে। আজকে যদি 54 বছর বা 45 বছর রাজনীতি করে করে যদি এইসব বুড়াদুরারা এইসব ভুল করে, তাহলে আমি দেখি ফেসবুকে দেখি ট্রল করে এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে টানাটানি করে, লেটপুল করে। আরে এরা তো এখন রাজনীতি বলতে গেলে রাজনীতি শিখেই নাই, শিখছে, হাতে কলমে এবিসিডি শিখছে, তাদের তো ভুল হবেই। বাট আই উড রাদার গিভ দেম এ চান্স দেন দিস ব্লাডি ইডিয়েটস। জামাতের যে একটা অপূর্ব সুযোগ এসেছে, যেই অপূর্ব সুযোগটা সত্যিকার অর্থে বিএনপিরও এসেছিল। বিএনপি তো গত 16 বছর ক্ষমতায় না থাকার কারণে এবং বিএনপির উপরে আওয়ামী লীগ, বিএনপির উপরে এবং জামাতের উপরে আওয়ামী লীগের যেই এবং ভারতের যে অত্যাচার হয়েছে, যার ফলে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা মানুষের মনের মাঝে তাদের জন্য একটা সহানুভূতি ছিল। আমি শুরু থেকেই কিন্তু বারবার বিএনপি বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কিচ্ছু করা লাগবে না, জনতা আপনাদেরকে ভোট দিবে। কিন্তু তারা করলো কি? দলের মাঝখানে নিয়ন্ত্রণ নাই, দলের নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নাই, একদম নিয়ন্ত্রণহীনভাবে পাগলের মতো রাস্তায় ছেড়ে দিল। চাঁদাবাজি, মারামারি, জমি দখল ইত্যাদি আরো বিভিন্ন অপকর্ম, আওয়ামী লীগের কাছ থেকে টাকা উদ্ধার ইত্যাদি ইত্যাদি করে একদম বিএনপি সর্বনাশ করে দিল। তখন ছিল জামাতের একটা সুন্দর মাঠ। তবে যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি আমার বিভিন্ন ভিডিওতে, যে জামাতকে 2010 সালে অত্যন্ত ভারত পরিকল্পিতভাবে জামাতের বুদ্ধিমান এবং তুখ্যার নেতা যারা ছিল তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে একদম পিতৃহীন করে দিয়েছে আর কি, মানে এতিম বানিয়ে দিয়েছে জামাতকে। সুতরাং এই জন্য কিন্তু আওয়ামী লীগের জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কারোরই কিন্তু জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। কারণ ভারত এবং আওয়ামী লীগ জানে যে জামাতকে এতিম বানিয়ে দিয়েছে 2010 সালে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে। তো আজকের প্রমাণ আমরা বহুত আগে থেকেই দেখতে পেরেছি, জামাত শিবির তারা কিন্তু র করে না, বহু বছর আগে তাদের মাঝখানে প্রবেশ করে গেছে। অন্যান্য দলের মতো আওয়ামী লীগ তো একটা ভারতীয় দল, কিন্তু বাংলাদেশে যেসব দল আছে যেমন বিএনপি, জাতীয় পার্টিও হিসাবে বাদ দিলাম, তাদের কোনো নিজস্ব চরিত্র নাই। যারা আছে এখন বর্তমানে বিএনপি, জামাত, শিবির, এদের ভিতরে ঢুকে গেছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বহু বছর আগে প্রবেশ করানো হয়েছে এবং তারাই কিন্তু খেলাগুলা খেলছে। আমি দেখেছি মাসুদ যেই বক্তব্য দিয়েছে, তার যুক্তি দেখিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল ইত্যাদি ইত্যাদি সন্তোষ শর্মাকে। আমার কথা হচ্ছে যে প্রথমেই সন্তোষ শর্মার মতো আমি আমার গত ভিডিওতে 4-5 দিন আগে আমি ব্যাখ্যা করে বললাম যে সন্তোষ শর্মা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রমাণিত যে কালবেলা বাংলাদেশের অন্যতম পত্রিকা, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণের বা অত্যাচারের মিথ্যা সংবাদ প্রচারের অন্যতম পত্রিকা। এবং সন্তোষ শর্মার সাথে রাজেশ অগ্নিহোত্রী, যে ঢাকায় রয়ের প্রধান, রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার 2-4 দিন পরপরই মিটিং হয় এবং বাংলাদেশ বিরোধী সকল মিটিংগুলো, বাংলাদেশ প্রফেসর ইউনূস সরকার বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং বাংলাদেশের
আপামর স্বাধীনতা প্রেমিক, দেশপ্রেমিক, জনতা বিরোধী। এইটা ব্যাখ্যা করার পরেও যদি একটা ব্যক্তি নিজে একটা লেম বা একটা পঙ্গু যুক্তি উপস্থাপন করে যে একটা হিন্দুদের সেক্রেটারি জেনারেলকে ডাকতে হবে তাই ডেকেছে, একটা রাষ্ট্রদ্রোহী একটা রয় সদস্যকে ডাকতে হবে, এটা কোনো যুক্তি হলো না। এটা একটা ক্লাস 10-এ পড়ে একটা বাচ্চা ছেলে এরকম একটা যুক্তি দিতে পারে না। সেখানে মাসুদের কাছ থেকে সেটা আশা করিনি। তৃতীয় জিনিস, আমি সন্তোষ শর্মার জামাতের নেতাদের উপস্থিতিতে তার বক্তব্য আমি শুনেছি। সেই বক্তব্য শুনে আমি সন্তোষ শর্মার প্রশংসা করলেন, সন্তোষ শর্মা প্রশংসা করলো জামাত নেতাদের, যে জামাত নেতারা তারা স্বাধীনতার পরে নাকি হিন্দুদের, যেটা আওয়ামী লীগের আমলে সবসময় সত্যি ছিল, এইটুকু সত্যি যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতা ছিল ততবারই হিন্দুদের জমি দখল এবং ঘরবাড়ি পুড়িয়েছে, মন্দির পুড়িয়েছে, ভারতের সাথে মিলে এইসব অপকর্ম করিয়েছে, এবং আরেক দিক দিয়ে দোষ দিয়েছে, দোষ চাপিয়েছে, জঙ্গি বানিয়েছে এই জামাতকেই। জামাত 8 মাস হয় নাই জামাত ভুলে গেল। তো এই জামাতকে জঙ্গি বানিয়ে একটা অপকর্ম করে, জঙ্গি নাটক করে জামাতকে, বিএনপিকে জঙ্গি নাটকের সাথে জড়িয়েছে। আর এরাই বেশরমের মতো ভারতের পিছনে এবং আওয়ামী লীগ রক্ষায় ছুটছে। তো আমি দেখলাম এই সন্তোষ শর্মা বলছে, জামাতের প্রশংসা করছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর পূজার সময় সবসময় অত্যাচার হতো, বা 2024 সালে অত্যাচার কম হয়েছে। ইন এ ওয়ে দিস ইজ গুড। কেন? কারণ এই যে প্রফেসর ইউনূসের কাছে বা বর্তমান সরকারের কাছে এরা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। বিএনপি জানে যে নির্বাচন দিলে, এই মুহূর্তে নির্বাচন দিলে, আমি যেটা বারবার বলেছি, বিএনপির ক্ষমতায় আসা অধিক সংখ্যক একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেটা বলেছি যে এই ছাত্রদের নতুন দল যদি বাচ্চা ছেলেদের মুখ দিয়ে নির্বাচনের নামে, হয়তো বা সিট পাওয়ার সম্ভাবনা খুব কম, হাতে গোনা 2-4টা সিট ছাড়া। সেই ক্ষেত্রে যদি একদম বাংলাদেশের মানুষ তার প্রতি এলাকায় এমন একটা নিষ্কণ্টক মানুষকে তারা যদি মনে করেন 10টা ছেলেদের, ইয়াং ছেলেমেয়েদেরকে সিট দিল, তার সাথে বাংলাদেশের প্রতি এলাকা থেকে একজন জনগণের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা লোককে, সে হতে পারে একটা এমবিবিএস ডক্টর, হতে পারে একটা এলাকার মুরব্বী, একজন সম্মানিত ব্যক্তি, হতে পারে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার, যদি এরকম কাউকে বসায় যার কোনো ধান্দাবাজ না এবং তার মাথায় ঘিলু আছে, একেবারে খালি আবার মেজর সাহেব বা কর্নেল সাহেব নাম থাকলে বসিয়ে দেওয়া যাবে না, কারণ সব অফিসার আবার এক মানেন না। তো এরকম যদি দেয়, তাদের একটা ভালো সংখ্যক সিট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ জনতা খুঁজে বেড়াবে যে বিএনপি ছাড়া আর বিতর্কিত জামাত ছাড়া কাকে পাওয়া যায়। যখন দেখবে কেউই নাই, তখন বাধ্য হয়ে কি বলে এটাকে, হতাশ হয়ে দিয়া বিএনপিকেই ভোটটা দিয়ে দিই বা জামাতকেই ভোটটা দিয়ে দিই। তখন হবে কি, জনগণ কোনো উপায় না পেয়ে একটা বিরাট বড় ভুল হয়ে যাবে, একটা মিস্টেক হয়ে যাবে জাতির জন্য আবার। তাই জনগণকেও একটা সুযোগ দিতে হবে যে আমাদেরকে ভালো ক্যান্ডিডেট তুলে ধরতে হবে। বাট এইটা আমি কেন বলছি এটা হচ্ছে ভালো হচ্ছে, এরা যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, অস্থির হয়ে এরা এখন এই যে আবল তাবল করছে, এর মাধ্যমে কিন্তু এদের নিজেদের দুর্বলতা এরা জনগণের সামনে তুলে ধরছে। আর জনগণও কিন্তু এদেরকে চেনার মতো একটা সুযোগ পেয়ে যাচ্ছে, যে কে কি মাল, কার ভিতরে কতটুকু আছে এরা বুঝে যাচ্ছে। কারণ মাসুদের প্রতি আমার অনেক রেসপেক্ট ছিল, আই এম সরি, আমি মাসুদের প্রতি সেই রেসপেক্ট আমার এখন নাই। তাকে, হ্যাঁ, আমি মানুষকে ক্ষমা করি, তার এই মিস্টেক আমি তাকে মাফ করে দেব ইনশাল্লাহ, যদি সে এটার থেকে অনেস্টির মাধ্যমে জনগণের সামনে প্রমাণ করতে পারে বিষয়টা হিন্দুদের সাথে না,